প্রিয় দর্শক, নিউ ইয়র্ক থেকে টাইম টেলিভিশনের যাপিত জীবন অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি তিমা নেফারদিদি। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বরেণ্য কবি এবং শিক্ষাবিদ শামসাল মমিন। কবি শামসাল মমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের যাপিত জীবন অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনার টেলিভিশনকে আমাকে আপনার কাছে আমার ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি একজন প্রথিত যশা কবি, একজন আপাদমস্তক কবি, একজন কবির পার্সপেক্টিভ থেকে আপনি করোনা কালের এই সময়ে যাপিত জীবনকে কিভাবে অবজার্ভ করছেন? আমি যদি জিনিসটাকে এভাবে বলি যে কবি এই উপাধিটা আপাতত সাইড করে রাখি, কবিও মানুষ। আরও একটা জিনিস বলা দরকার যে যেহেতু অনুষ্ঠানটা নিউ ইয়র্ক থেকে হচ্ছে, আমি করোনাকালে বন্দি ছিলাম মূলত ঢাকায় তখন প্রায়। তো মানুষের যখন মৃত্যু হয় আমার মনে হয় তখন মানুষ নতুন করে কোনো কিছু ভাবতে শেখে, যে আমরা যত সহজে বেড়ে উঠি তার অনেক দ্রুত আমরা এখান থেকে চলে যেতে পারি। তো সেই একটা উপলব্ধি, তখন জীবনকে আমার মনে হয় যে মানুষ একটু অন্য দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করে। এবং শুধু আমি না, আমার মনে হয় সবাই আমরা এর ভিতর দিয়ে গেছি। এবং স্বাভাবিক জীবনের যে একটা স্বাভাবিক জীবনযাপন, স্বাভাবিক যাপিত জীবন যেটা, সেটা যে কত মধুর হতে পারে, হয় কিংবা আমাদের ছিল, ওই বন্দি জীবন থেকে তখন কিন্তু আমি ওই জিনিসটা উপলব্ধি করতে পারছি। তারপর বন্দি জীবন থেকে বেরোয় কিছুদিন পর হয়তো আমরা আবার ভুলে যাব, আগের মতো আবারও হব, কিন্তু ওই যে শিক্ষাটা আবার বারবার কিন্তু আমরা ওখানেই ফিরে যাব কোনো না কোনোভাবে। কাজের ব্যস্ততায় না হলে চায়ের আসরে, অবসরে আমরা কিন্তু বারবার ওখানেই ফিরে যাব। করোনা আমাদের কি মানব জাতিকে একটা বড় ধাক্কা দিয়ে গেল? বড় ধাক্কা দিয়ে গেছে অবশ্যই, এবং এটার দরকার ছিল। হয়তো আমি দরকারটা এত ক্ষতি করে, মানে সারা পৃথিবীতে অনেক লক্ষ লোক মারা গেছে করোনায়, অনেক প্রিয়জনদেরকে হারিয়েছে। আর আরেকটা যেটা হলো যে এখন আস্তে আস্তে প্রাণের স্পন্দন ফিরে আসছে, তবে এখনো আমরা মুক্ত নই। আমাদেরকে এখনো মাস্ক পরতে হবে, এখনো সচেতন থাকতে হবে। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, আমরা এখন আসছি আপনার কবিতা প্রসঙ্গে। আপনি প্রথমে আমাকে বলুন, আপনি দীর্ঘ 25 বছর বা তারও বেশি সময় ধরে সাহিত্য চর্চা করছেন, কবি হিসেবে কাজ করছেন। আপনার কবিতার বিষয়বস্তু কি? দেখুন, কবিতার বিষয়বস্তু নির্দিষ্ট করে কেউ কবিতা লেখে বলে আমার জানা নেই। আপনি যে কোনো কবির লেখা থেকে অনেক রকমের তথ্য পাবেন, যে এটা নিয়ে লিখছে, ওটা নিয়ে লিখছে। আসলে আমার প্রশ্নটা আমি একটু স্পেসিফিক বলি, মানে কোন বিষয়টা আপনার কাছে খুব প্যাশনেট লাগে আপনার কবিতায় প্রক্ষেপণ করতে? সেটা হচ্ছে আপনাদের অনুষ্ঠানের নামের সাথে সেটা মিলে, যাপিত জীবন। সেজন্যই আজকে আপনি এখানে। যাপিত জীবন, চমৎকার। এবং এর মধ্যে থেকে, যাপিত জীবনের মধ্যে ধরেন আমাদের জীবন, যে জীবনটা আমরা যাপন করি, এবং অন্যরাও, শুধু আমাদের দেশে নয়, অন্য দেশেও যারা যাপিত জীবন কিভাবে করছে সেটাও, ভালো মন্দ, যুদ্ধ। যেমন আমার কবিতা আছে, আমার কবিতা কিন্তু ইরানি সেই মেয়ের যে ফাঁসি হয়ে গেল, সেই মেয়েকে নিয়ে আমি কবিতা লিখছি। আয়লান কুর্দিকে নিয়ে, সেই সিরিয়ার ছোট্ট বালক পানিতে ডুবে মারা গেল, তাকে নিয়ে কবিতা লিখছি। বাংলাদেশে যে পাগলি, তার যে বাচ্চা হলো সেই ফরিদপুর এক মাঠের মধ্যে, এগুলা ফেলে আসা জীবন, যেটা উপেক্ষিত জীবনও বলতে পারি, সেগুলো আমাকে বেশি আকর্ষণ করে, ওই জিনিসগুলো আমি ধরি। তারপরে আমাদের জর্জ ফ্লয়েডের উপরে যে মারা গেল, এই জিনিসগুলো আমাকে একটু আকর্ষণ করে বেশি। এছাড়াও আমাদের যে, যেমন বাবা ছেলে, বাবা মেয়ে, স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, সব কিছুই আমার মনে হয় যে সামনে খেলা করে। এখন আমি কোনটা কখন আমাকে বেশি নাড়া দেবে এবং কোনটাকে কবিতা হিসাবে আমি বেছে নেব সেই মুহূর্তে, এটা একটা সেই মুহূর্তের ব্যাপার, সময়ের ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস আমার কাছে যেটা খুবই আকর্ষণীয় মনে হয়, যে আপনি তো সাহিত্য চর্চা করছেন প্রবাসে বসে, যেখানে আপনি 100% বাঙালি আবহটা পান না। তো সেই জায়গায় আপনার এই বাঙালি সত্তাকে টিকিয়ে রেখে আপনি তো, আপনার মূলত আপনি কাজ করছেন বাংলা বর্ণমালা নিয়ে। অবশ্যই।
তো এটা তো অনেক আসলে কঠিন ছিল এবং অনেক জিনিসটা সংগ্রাম তো করতে অবশ্যই হয়েছে। কঠিন যে প্রবাসী মাটিতে বসে বাংলা সাহিত্য চর্চা করা। কবিদের মধ্যে, বিশেষ করে বাংলাদেশি কবিদের মধ্যে আমি সম্ভবত ব্যতিক্রম। আমি যতটুকু জানি, মোটামুটি খবরাখবর আমি রাখি সাহিত্য জগতের, তা আমি আর কাউকে জানি না যে আমি কিন্তু কবি হয়ে উঠছি বিদেশ থেকে সেটাই আমার এবং প্রশ্ন ছিল। ভিন্ন ভাষায়। সবাই তাদের নিজের মাতৃভাষায় প্রথমে লেখে, পরে এত অন্য আপনি ভাষায় প্রথম লিখছে। কবিতা লিখেছিলেন ইংরেজিতে? আমি প্রথম কবিতা ঠিক ওইভাবে বলা যায় না, আমি প্রথম কিন্তু ইংরেজিতে লিখি, সেটা কবিতা ছিল না, সেটা গল্প ছিল। মানে আপনার শুরুটাই হয়েছে ইংরেজি? হ্যাঁ, তো অবজারভারে ওই গল্পগুলো আমার বেশ কিছুদিন প্রকাশ হতো। আমি ইন্টারমিডিয়েট পাশ করার পরেই ওগুলো লিখছি আচ্ছা, কিছু। আচ্ছা। তারপরে কিন্তু অনেক দিনের গ্যাপ। আমি কবি হব এজন্য আমি কখনো কিন্তু কবিতা লিখিনি। আমি একজন শিক্ষক, আমি যখন ক্লাসে পড়াতাম গল্প কবিতা, তখন কিছু কিছু কবিতা আমেরিকান, বিশেষ করে আমেরিকান কন্টেম্পোরারি কবিতাগুলো আমাকে আকর্ষণ করতো, ওদের জিনিসগুলো যেহেতু বাংলা কবিতার চেয়ে সম্পূর্ণ ভিন্ন ছিল। একদিন হঠাৎ আমার মনে হলো, শ্যারন ওল্ডস নামে এক কবি আছেন আমেরিকার, তো উনার একটা কবিতার নাম হচ্ছে মা। তো এত ভালো লাগলো, ছোট্ট একটা কবিতা, আমি অনুবাদ করলাম যে এই কবিতাটা অনুবাদ করলে বাংলাদেশের মানুষদের কাছেও ভালো লাগবে, এইটা মনে করে আমি কবিতাটা অনুবাদ করি। আর উনার পর আমি দুটো কবিতা অনুবাদ করলাম। তো সেই থেকে আপনার মানে আপনি তো সাহিত্যের উপরে শিক্ষকতা করেছেন, ইংরেজি সাহিত্যে, হ্যাঁ হ্যাঁ, এবং পড়ালেখা করেছেন আমার ইংরেজি সাহিত্যে। ইংরেজি সাহিত্যই আমার মানে পড়ালেখা, শিক্ষকতা, এখনো ইংরেজি সাহিত্যের রেশ আছে। ইংরেজিতেও আমি কবিতা লিখি, হ্যাঁ, তো ওটা আমার পিছনে আছে আর কি। তো এই যে ইংরেজি দিয়ে শুরু করলাম, অনুবাদ দিয়ে, হতে হতে আবার মৌলিক কবিতাও লেখা শুরু করে দিলাম এর ফাঁকে ফুঁকে। তখন কোনো নিয়ম করে না যে আমি শুধু এটা লিখবো ওটা লিখবো না। যখন কোনো সময় মৌলিক কবিতাটা আমাকে বেশি পাঞ্চ করছে, তখন আমি ওইটাই লিখলাম। তো আমি তো বাংলায় মৌলিক কবিতাই বেশি লিখেছি আসলে, হ্যাঁ। তাহলে কি আমি এমনটা ধরে নিতে পারি যে প্রবাস জীবনে এবং অভিবাসী জীবনের টানাপোড়েন থেকে একটা সৃজনশীলতার ক্ষুধা আপনাকে কবিতা লিখতে তাড়িত করেছে? এটা তো বলাই যায়। এটার বাইরেও আমার দেশীয় কোনো কিছু জিনিস আছে, যেমন বাংলাদেশের জীবনযাপন, বিশেষ করে গরিব মানুষের জীবনযাপন, এটা আমাকে খুব স্ট্রাইক করে সবসময়। তো ওদের উপরে আমি কিছু কবিতা লিখছি এমনিতে, গরিবের জীবনযাপন, গরিবের স্কুল, গরিবের সংসার, গরিবের মাছ ভাত, এইরকম শিরোনামে একটা সিরিজের মতো বেশ কিছু কবিতা আছে আমার। তা আকর্ষণ করে সবকিছুই। কখনো কখনো ধরেন হালকা প্রেমের কবিতাও লিখতে ইচ্ছা করে লিখি, কিন্তু সেটার সংখ্যা আমার বেলায় খুবই কম। আমি বোধহয় গোটা 10-12 কবিতা লিখেছি, যেটা রোমান্টিক কবিতা বলা যায়। এই পর্যন্ত হয়তো 300-র মতো কবিতা লিখছি। তার মধ্যে সেই হিসাবে সংখ্যাটা খুবই কম আর কি। মানুষ বেশিরভাগই কিন্তু রোমান্টিক কবিতাটাই বেশি শুরু লেখে। করে। বাঙালি কবিতা চর্চা মানে রোমান্টিক কবিতা। কিন্তু সেই জায়গায় বোধহয় মানবিকতা এবং জীবনবাদিতা, এই বিষয়গুলো আপনার সাহিত্যে বেশি না, অবশ্যই অবশ্যই। ওই যে বললাম যে যাপিত জীবনটাই আমার কবিতার। আমি আমাদের বাংলা কবিতা একটু বেশিরভাগই ভাবালুতার উপরে বেশি লেখা হয়। আমি নিজেকে মনে হয় যে ওদিক থেকে একটু দূরে আছি। আমার কবিতা অনেক বেশি রিয়ালিস্টিক। হ্যাঁ, আমার কবিতার আমি নিজে চিত্রটা দেখতে পাই যখন একটা লিখে, আমি ওই চিত্রটা নিজে নিজে দেখতে পাই। আমি ওইটা ফিল্মও করতে পারবো, যে কোনো কবিতা আমার, ওইটা আমি একটা মানে ডিরেকশনটা দিতে পারবো আর কি। ক্যামেরাম্যানের কাজ হবে তো সেটাকে তুলে আনা। ওই জন্য ওখানে ভাবনার ব্যাপারটা কম থাকে। অবশ্যই আবেগ এবং ভাবনা দুইটা মিলেই একটা কবিতা। তো শুধু আবেগ হলে কবিতাটা একটু পাঞ্চে হয়ে যায়, যেখানে আমাদের বাংলা কবির একটা চরিত্রই ওখানে হয়ে যায়। আমাদের কবিতা বেশিরভাগই কিন্তু ভাবালুতার উপরে বেশি লেখা। মানে সেক্ষেত্রে আপনি রূঢ় বাস্তবতাটাকে প্রক্ষেপণ করতে পছন্দ করেন, একদম নিরেট বাস্তবতা। ওইটা আসলে কেমন করে হয়ে যায়। হ্যাঁ, আপনি যখন খিদা লাগবে, যখন তখন আপনি কিন্তু
অবচেতন মনেই যাবেন বাঙালি দোকানে যাবেন নাকি হ্যামবার্গার খেতে অন্য দোকানে Totally যাবেন? বাঙালি দোকানে যাব। এটা কিন্তু চিন্তা করে যে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন তা না, এটা একটা কেমন ন্যাচারাল ইনস্টিংক্ট ইনস্টিংক্ট আপনি করে ফেলছেন। ওয়ান্ডারফুল, মানে একদমই আপনার ইনস্টিংক্ট আপনাকে মোটিভেট করেছে হ্যাঁ, হ্যাঁ, কবিতা অবশ্যই। লিখতে। আর এই ক্ষেত্রে আমি একটা ছোট্ট স্মৃতিচারণ করছি আপনার কবিতার নিয়ে, আমার অভিজ্ঞতা দর্শকদের আচ্ছা। জন্য। 2018 সাল, 2018 সালে আমার আম্মা মারা গেছেন বাংলাদেশে। আমার মনে তখন, আপনি বুঝতে পারছেন মায়ের মৃত্যুর বেদনা। আমি তখন এত বেশি বিষয়ের মধ্যে অবগত, বাংলাদেশ বাংলা অনুবাদ করেছেন, সাম্প্রতিক আমেরিকান আমেরিকান কবিতা। আমরা আপনার অনুবাদ কর্ম নিয়ে পরে আসছি। আমি এখন যেটা জানতে চাইবো যে সম্প্রতি কুইন্স বাউন্ড 2021 প্রকল্পে আপনার বাংলা এবং ইংলিশ কবিতা মনোনীত হয়েছে, এজন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিষয়টি একটু বিস্তারিত জানতে চাই। এটা একটা ওদের সিটি রান, সিটি সাবসিডাইজ প্রোগ্রাম, প্রতি বছরই ওরা করে। তা আমাকে যখন ওখান থেকে ইমেল করা হলো যে তুমি চাইলে 2 ভাষাতেই দিতে পারো, কিংবা যে কোনো ভাষা চুজ করতে পারো, তুমি বাংলায়ও দিতে পারো, ইংরেজিতেও দিতে পারো, তবে ওরা বিষয়টা নির্ধারণ করে দিছিল যে কুইন্স রিলেটেড হতে হবে। আপনি কি ওদের মেম্বার ছিলেন? না, আমি কিছুই ছিলাম না, কিন্তু ওরা- ওদের কাছে আপনার কন্টাক্ট আছে অ্যাজ আ হ্যাঁ, পোয়েট। কোনো না কোনো ভাবে জানতে পারছে আর কি। যেহেতু আপনি যখন পাবলিকলি কিছু করবেন তখন ওটা বোঝা মুশকিল যে ওরা কিভাবে পাইছে। তো আমি ওই যে কন্টেন্টটা দিল যে কুইন্স রিলেটেড হতে হবে, তো আমি 3 দিন শুধু বসে বসে চিন্তাই করলাম যে কুইন্সের উপরে কি কবিতা, এরকম কোনো কবিতা আমি নিজে পড়ছি বলেও মনে পড়ে না। লেখায় বিভিন্ন জন যেমন নিজের লোকাল এরিয়ার কথা লেখে 2-4 লাইন, কিন্তু পুরো কবিতাটা কুইন্সের উপর হবে, এইটা আমার মাথায়, আমি প্রায় বলবো সপ্তাহখানিক আমি চিন্তাই করলাম যে কি লেখা যেতে পারে এখানে। হ্যাঁ, তো আমার একটা হঠাৎ করে মনে হলো কি যে একটা ছবি দেখছিলাম আর কি, যে কামিং টু আমেরিকা, এডি মার্ফির। ওই জিনিসটা কুইন্সের উপরে ছিল, ওইটা কেন জানি আমাকে স্ট্রাইক করলো যে আচ্ছা ওইটা আমি কোনোভাবে কবিতাটার মধ্যে আনতে পারলে তো খারাপ হয় না। আচ্ছা, কারণ শুরুটাই কবিতার ওইভাবে দিয়েছি। তারপরে আমাদের বিশেষ করে বাঙালিদের জীবন এবং অন্যান্য বিদেশিদের জীবনও যেভাবে আমরা দেখি কুইন্সে, বিশেষ করে আপনি উডসাইড, জ্যাকসন হাইট, জামাইকাতে গেলে বিভিন্ন দেশের লোক তো আমরা দেখতেই পাই। তো সবার জীবনটা নিয়েই মোটামুটি একটা কবিতা দাঁড় করি। তো এখানে আরো 12 জন আমেরিকান কবি ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। আপনি একমাত্র বাঙালি কবি। জি, জি। এবং আপনার কবিতায় তারা দুটো ভাষায় প্রকাশ করেছে, বাংলা এবং ইংরেজি। হ্যাঁ, আমি একটাই পাঠাতে চেয়েছিলাম, হ্যাঁ, ইংরেজি। তো আবার মনে হলো কি যে আরে বাংলা কবিতা তো আমার সবসময় ছাপা হয়ই, ইংরেজিটাই দেই ওদেরকে ছাপতে। ওরা যেহেতু বলছে যে ইদার ল্যাঙ্গুয়েজ ইজ ফাইন, তো আমার মনে হলো যে কবিতাটা এক সময় শেষ হওয়ার পরে আমার কাছে ভালোই লাগলো। আমি বলছি এটা একটা বাংলা ভার্সন থাকলে মন্দ হয় না, তো আমি ওইটার বাংলাটাও একটা করে ফেলি। হ্যাঁ, ওইটা কিন্তু আলাদাভাবে লেখা বাংলাটা, কিন্তু সবকিছু মিলে যায়। মূল সুরটা এক আছে। মূল সুরটা ঠিক আছে। তখন দেখলাম যে না, এটা তো আমি বাংলা কবিতা হিসাবেও আমি বই যখন করব দিতে পারি, এবার ইংরেজি কবিতা হিসাবেও বই যদি করি কোনোদিন দিতে পারবো। তো আমি ইংরেজিটাই পাঠাবো ভাবছিলাম, তো শেষমেশ কি করলাম যে দুটোই পাঠিয়ে দিলাম, যে পাঠাইতেই ওরা যদি। আচ্ছা, এটা তো পাবলিকেশন হিসেবে বেরিয়েছে। হ্যাঁ, এবং অডিও সংকলন, অডিও সংকলন দুটোই বেরিয়েছে। হ্যাঁ। তো অডিওটা কি আপনি আবৃত্তি করেছেন? হ্যাঁ, ইংরেজিতে? ওদের আসলে প্ল্যান ছিল যে আবার করোনাতেই ফিরে আসি, যেহেতু জিনিসটা করোনার মধ্যে পড়ে যায়, ওদের যেটা প্ল্যান ছিল সব কবিকে ওরা স্টুডিওতে নিয়ে গিয়ে আবৃত্তি করায় নিবে। তো যখন অনেক কবি আপত্তি করছে যে না আমরা যেতে চাই না এখন এই মুহূর্তে কোথাও যে কবিতা পড়া, এরকম আমরা রাজি না, তখন বললো কি ঠিক আছে তাহলে তোমরা নিজে নিজেই আবৃত্তি করে পাঠিয়ে দাও। তো আমার একটু অ্যাডভান্টেজ হলো যে আমি ওই সময় একটা লাইভ প্রোগ্রাম করতাম এভরি আদার উইকে। তো আমি রেকর্ডিংটা ভালো কিভাবে হয় আমাদের যে মানে মোবাইলে, এইটার একটা পদ্ধতিগত দিক আমি নিজে নিজে একটু এক্সপার্ট না হলেও বলা যায় ওই রকম হয়ে গেছিলাম, যে কখন কিভাবে সাউন্ডের প্রক্ষেপণটা, কত দূর ডিস্টেন্স থাকলে সাউন্ডটা ভালো আসে, এই জিনিসগুলো ছোটখাটো হবে।
তা আমি দুটো কবিতাই আবৃত্তি করে পাঠাই দিলাম, কিন্তু ওদের এত পছন্দ হয়েছে, ওটা দ্যাট ওয়াজ নট এ নর্মাল ইমেল। হ্যাঁ, ওরা খুব ওভারওয়েলম হয়ে গেছিল যে তোমার এত সুন্দর রেকর্ডিং হয়েছে, মনে হচ্ছে যে স্টুডিওতে রেকর্ড করছো তুমি। তো ওই রেকর্ডটা আমি ভোরবেলা করি, ভোরবেলা গাড়ি ঘোড়া চলে না, বাইরে কোনো শব্দ আসে না, গলার প্রজেকশনটা ভালো, গলার প্রজেকশনটাও ভালো থাকে। তো সব মিলে পাঠালাম, ওরা খুব খুশি হয়েছে, আমারও ভালো লাগলো জিনিসটা যে যাক ওদের পছন্দ হয়েছে। ওরা বলল যে আমরা তোমার বাংলা এবং ইংরেজি দুইটা ভার্সনই আমরা প্রকাশ করব, এবং ওরাও জানালো যে এইটা ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষায় এই নিউ ইয়র্ক সিটি থেকে প্রথমবারের মতো একটা কবিতা যাচ্ছে, সেটা হচ্ছে তোমার ভাষায়, বাংলা ভাষায়। এবং তারা তাদের প্রকাশনা পত্রে আপনাকে অভিষিক্ত করেছেন ব্রিলিয়ান্ট পোয়েট বলে। হ্যাঁ, ওরকম লিখেছিল ওরা। তো ছোট্ট একটু অনুরোধ করছে দর্শকের পক্ষ থেকে, আমরা কি সেই ইংরেজি কবিতাটা প্রথমে একটু শুনতে পারি আপনার কাছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, কবিতাটার নাম কিন্তু আমি রেখেছি কুইন্স। আচ্ছা। Many years ago, Eddie Murphy proclaimed coming to America. Indeed, the prince kept his word and landed in Queens. There is a Chinatown. The Chicanos lean on the parking meter, hang out all evening in front of the bodega. There is a little India and a whole lot of Caribbean queens. They gossip, Shakira or J-Lo, who is better at a dance. Rusted Corvette soils hard, waka waka. Pedro can't walk straight. What's got him today? Corona or 2020 Mad Dog? Who knows? Here we are, like a village. There are homegrown fish, rice and beans, hot samosa, sizzling kebab, and mango juice. Momos, gyros, and many more. Are you black or white, Asian or Hispanic? No one bothers. We are here just people without caste, without a tribe. It is as if you are in your home. The familiar squirrel and sparrow dance and sing to you the song you left behind. A and F and 7 trains, all are Queens bound. So let's hop in and get going. Away a boy, bandana tied to his forehead, shouting, "Let's go Mets!" And it just feels right. ওয়ান্ডারফুল, Thank you. খুব সুন্দর। সত্যি কথা যদি বলি, একদমই বাড়িয়ে বলছি না, আমার মনে হচ্ছিল, আমি যখন শুনছিলাম আমার মনে হচ্ছিল আমি কোনো আমেরিকান কবির কবিতা শুনছি। Thank you. ইটস আ প্লেজার যে আপনি এত বড় সম্মান আমাদের জন্য নিয়ে এসেছেন। এটা প্রত্যেক বাঙালির জন্য একটা অর্জন, এবং বিশ্বের এত বড় প্ল্যাটফর্মে একজন বাঙালির এই যে অর্জন, সত্যি আমরা আনন্দিত, গর্বিত আপনার জন্য। একটা আমি ইনফরমেশন এখানে অ্যাড করে দিই, যদি কিছু মনে না করেন। ইংরেজিতে কবিতা কিন্তু আমার আগেও আরেক বাঙালি, কিন্তু ওনারা হচ্ছে সেকেন্ড জেনারেশনের বাঙালি, আর বাংলা কবিতাটা প্রথম বাংলা। তো সেইটাকে কিন্তু আসলে আমরা কাউন্ট করব না, কারণ সেকেন্ড জেনারেশনের বাঙালি তারা তো আসলে আমেরিকান বাঙালি। অবশ্যই আমি তো তাদের সাথে তো আমি ওদেরকে কখনো ঠিক বাঙালি, যেহেতু আমরা প্যারেন্টস হিসেবে বলি যে আমাদের ছেলে মেয়ে, কিন্তু ওদের মধ্যে তো বাঙালির তো কিছু নাই। ওরা যেটুকু ভাত খায় জোর করে বাবা মা খায় দেখে সামনে বসে খায়, ওদেরকে ছেড়ে দিয়ে দেখেন ওরা কি খায়। প্যানকেক, পিৎজা, পাস্তা। আচ্ছা, আমি এখন একটু আসতে চাই আপনার অনুবাদ সাহিত্য কর্ম নিয়ে। অনুবাদ সাহিত্যেও আপনি অনেক সাফল্যের স্বাক্ষর রেখেছেন, এবং সম্প্রতি যে 2020 নোবেল পেলেন লুইস গ্লেক, তার কবিতা কিন্তু আপনি নোবেল পাওয়ার অনেক আগেই অনুবাদ করেছেন। হ্যাঁ, অনেক আগে। এবং আজকে আপনার সাথে আলাপচারিতায় আমি যেটা বুঝতে পারছি যে লুইস গ্লেকের কবিতার বিষয়বস্তু
এবং আপনার কবিতার যে ইডিওলজি কোথায় যেন একটা মানে হ্যাঁ। যোগসূত্রতা আছে। এক ধরনের মিল পাওয়া যায় খুঁজলে। হ্যাঁ, আমি তো ওইভাবে কখনো দেখিনি তাকে। আমি ওই বই, ঠিক বইটা তো তখনও বেরোনি। আমি যখন কবিতাগুলো অনুবাদ করা শুরু করি তখন কবিতাগুলো আমার কাছে একটা নতুন কবিতা মনে হতো। ওই যে ছাত্রদের পড়াতে পড়াতে কিছু কবিতা, তখন আমি যেহেতু সাহিত্যের ছাত্র ছিলাম সেহেতু একটা ন্যাচারাল একটা ইন্টারেস্ট আমার ভিতরে ছিল কবিতার জন্য। তো কবিতাগুলো যখন পড়ি সব অন্য ধরনের মনে হয় আমার কাছে। লুইস গ্লেকের কবিতা। হ্যাঁ, লুইস গ্লেক। আমি এই সময় এখন বলছি ঠিক কন্টেম্পোরারি কবিদের কথা। যেমন এখানে আছে অনেক মেরি হাউ, শ্যারন ওলস, লেনার্ড নেইথন, বিল নট, লোনা দে সেরভান্তেস, এরকম অনেক কবির কবিতা আমি 25 জন কবির কবিতা অনুবাদ করি, করে একটা বই বের করি 2009 সালে। কিন্তু আমি কবিতাগুলো যখন নির্বাচন করি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে বাংলাদেশে কিন্তু টি.এস. এলিয়টের কবিতা অনেক অনুবাদ হয়েছে, রবার্ট ফ্রস্টের কবিতা অনুবাদ হয়েছে, গিন্সবার্গের কবিতা অনুবাদ হয়েছে। কিন্তু আমি যাদের কবিতা বেছে নিচ্ছি এরা কিন্তু ওইভাবে কেউই অ্যাক্লাইমড না। আমি এদেরকে বলতে পারেন যে বাংলা কবিতার জন্য আবিষ্কার করছি। তো তখন যে কবিতাগুলো আমার কাছে মনে হতো ভালো, আমার ভালো লাগছে, এবং বাংলাদেশের মানুষ এর কবিতাগুলো পড়ে বুঝতে পারবে, ভালো লাগবে ওদেরও, ওই কবিতাগুলাই আমি বেছে বেছে অনুবাদ করি। বিষয়টা এরকম যে এই যাদের কথা আপনি বলছেন তাদের কবিতার মধ্যে আপনি বাঙালির জীবনের কোনো যোগসূত্রতা পাচ্ছেন? ঠিক বাঙালি জীবনের যোগসূত্র, এই যে চিন্তার ক্ষেত্রগুলোও অনেক সময় মিল আছে। যেমন একটা ছোট একটা কবিতার কথা বলি আমি, সেটা হচ্ছে যে বাড়ি যারা ভাড়া থাকে, 2 বছর 5 বছর এক জায়গায় থাকলে তারপর বাসা বদল করতেছে যে কারণেই হোক, তো ছোট মেয়ে, ওর মন খারাপ হয়ে গেল, ওর ওই পাখি দুটো আসে খাওয়ায়, তারপরে নিয়ে সব পুতুল নিয়ে খেলা করে, এইসব জিনিস ওর খারাপ লাগতে শুরু করলো। বাবাকে বলতেছে যে আমি যেতে চাই না অন্যখানে, বাচ্চারা যেভাবে বলে, কিন্তু বাবা গায়েই লাগাচ্ছে না, চুরুট ফুঁকতেছে। ওইটা তার খুব কষ্ট লাগছে যে আমার কথা বাবা গায়েই লাগাচ্ছে না আর কি। যে এই যে ফিলিংসটা, এইটা একজন আমেরিকান বাচ্চা, একজন ফিনল্যান্ডের বাচ্চা, একজন বাংলাদেশি বাচ্চার মধ্যে কোনো তফাৎ নেই, আসলে একই। এই জায়গাগুলো সেম। আমি ওই জায়গাগুলো ধরার চেষ্টা করছি, যেখানে লুইস গ্লিক কবিতা যখন অনুবাদ করি ঠিক ওই রকম কিছু চিন্তা করেই অনুবাদ করি। কিন্তু লুইস গ্লিক গত বছর নোবেল পুরস্কার পায় কবিতায়, এবং বাংলাদেশের কেউ তার নাম শোনেনি তখন, এবং অনেকে খুব শুনে আশ্চর্য হয়েছে যে আমি এই দেশে থেকে লুইস গ্লিকের নাম জানতাম এবং তার কবিতা অনুবাদ করছি, এবং বাংলাদেশের প্রথম আলো পত্রিকায় 2005 সালে মার্চ মাসে ছাপা হয় দুটো কবিতা। মানে তার নোবেল পাওয়ার 15 বছর আগে। হ্যাঁ, অনেক আগে, অনেক আগে। তো তখন ওরা অবাক হয়ে গেছে যে আমি কি করে ওনাকে চিনলাম যে এই কবিতাগুলো ভালো। আমি তো লোকের রিকগনিশন পাওয়ার পরে আমি কাউকে ইয়া করিনি। আমি যেমন শ্যারন ওলস, যার নাম বলছি, যার কবিতা আমি প্রথম অনুবাদ করি, উনি 2013 সালে পুলিৎজার পুরস্কার পায় কবিতায়। আমি তার কবিতা অনুবাদ করছি 1994-এ। হ্যাঁ, তো প্রায় 11 বছর আগে, কোন রকমের একটা বড় রিকগনিশনের আগে তার কবিতা আমার এত ভালো লাগছে যে আমি তাহলে সেক্ষেত্রে বলতে হয় অ্যাজ আ পোয়েট আপনার ভেতরের ইনার সোল এই কবিতার ভেতরের মূল সুরটাকে অনেক আগেই রেকগনাইজ করেছে, এবং আপনি যেটা বললেন যে বাঙালিদের জন্য আপনি তাদেরকে আবিষ্কার করেছেন। হ্যাঁ, তা তো বটেই। আরেকটা জিনিস আমি বলি, যেটা আমার জীবনে হয়েছে, সব বাঙালির এটা খুব আনইউজুয়াল, আমি এখনো কাউকে পাইনি। আমি যে বিশ্ববিদ্যালয়ে, আমি বলে রাখি যে আমি এখানে ছাত্র হিসেবে পড়াশোনা করতে আসছিলাম। তো আমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ওয়াহাইয়ের একটা বিশ্ববিদ্যালয়, ওখানে আমি প্রথম বাংলাদেশি ছাত্র ছিলাম এবং আর কেউ ছিল না, সেহেতু আমি বাংলা বলার সুযোগ আমার হয়নি। এই 3-4 বছর আমি কোনোদিন বাঙালি ভাত তরকারি এগুলো কোনো কিছু খাইনি, এবং বাংলা ভাষাও কোনোদিন বলিনি। ওই জায়গায় আমার একটা কি বলবো, ভিতরে ভিতরে বলতে পারেন একটা রেভলিউশন হয়ে গেছে থিঙ্কিং এর দিক থেকে। আমি আমেরিকান যে কোনো জিনিস, যে কোনো লাইফ স্টাইলের সাথে খুব সহজেই কিন্তু আমি ওদের যেমন বুঝতে পারি,
এরকম মিশেও যেতে পারি ওদের সাথে, আমার কোনো সমস্যা হয় না ওটা। আপনি ভাষা থেকে শুরু করে ওদের সঙ্গে চলাফেরা কোনো দিক থেকেই না। তো ওই জিনিসটা হয়তো কোনো না কোনোভাবে রিফ্লেক্ট করা শুরু করলাম আমি যখন ছাত্র পড়াতে শুরু করলাম। আমার তো ছাত্ররা তো সব আমেরিকান, এবং ওদের সাথে থিঙ্কিংটা মিলাতে যায় আমাকেও বদলাইতে হয়েছে কিছুটা। সেই সেই জিনিসগুলোতে না যাই, লম্বা সময় লাগবে। তো ওদের পছন্দের অনেক জিনিস, তখন আমি র্যাপ গান শোনা শুরু করলাম আমার ছাত্রদের, যাতে ওরা বুঝতে পারে আমাকে ভালো, ওরা যাতে আমি যাতে ওদের সাথে ভালো মতো কমিউনিকেট করতে পারি। তখন র্যাপ খুব একদম প্রাইম টাইমে। তো দেখলাম যে ওইটা আমাকে অনেক হেল্প করলো। তারপরে আমেরিকার খেলাধুলা, যেমন বাস্কেটবল খেলাধুলা, অনেক খবর আমি মোটামুটি জানি। তো এই জিনিসগুলো ওদের সাথে কমিউনিকেট করতে আমার খুব হেল্প করলো। তো এই জন্য সেটা হয়তো আপনার সাহিত্যে প্রভাব ফেলেছে, হয়তো কোনো না কোনো ভাবে ফেলছে, সেটা আনকনসিয়াসলি হয়েছে। আমি কিন্তু আবার কনসিয়াসলি করি নাই যে এটা করলে আমি ওদের সাথে, মানে যেটাকে আমরা বাংলায় বলতে পারি যে সহজাতভাবে চলে এসেছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের অনেকটাই শেষ পর্যায়ে চলে এসেছে। আমার এখনকার প্রশ্ন যে আপনি তো এই প্রবাস থেকে প্রথম নিউ ইয়র্কের বাংলা এথনিক মিডিয়া বলতে আমরা যা বুঝি প্রথম বাংলা পত্রিকা আপনি সম্পাদনা করেছিলেন 1985 সালের 10ই জানুয়ারি বেরিয়েছিল দিগন্ত পত্রিকা, আপনি সেটার সম্পাদক ছিলেন। এটা একটু সংক্ষেপে জানতে। আমি ছিলাম আসলে ভারপ্রাপ্ত সম্পাদক ছিলাম। ওটার ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং যে আমার এক ঝাঁক বন্ধু 84 এর দিকে নিউ ইয়র্কে চলে আসে। তখন আইডিয়াটা কিন্তু ওর মধ্যে একজন কালচারাল সেক্রেটারি হিসেবে ছিল। তো ও বললো যে আমরা বাংলা পত্রিকা করবো। আমি তো শুনে অবাক, বাংলা পত্রিকা এখানে কেমন করবো, সেটি প্রথম ছিল। হ্যাঁ, তো তখন আমরা যাই হোক কবিতার সিদ্ধান্ত নিলাম পত্রিকাটা করব, এবং শুরু হলো 1985-এর 10ই জানুয়ারি প্রথম পত্রিকা। এর আগে কোনো নিয়মিত কোনো পত্রিকা এখানে ছিল না। আচ্ছা, এটা কি প্রতি সপ্তাহে তারপর আপনার বের হতো? সপ্তাহে প্রতি শুক্রবারে বের হতো, এবং 2.5 বছর। এবং কেউ যদি এটা চ্যালেঞ্জ করতে চায়, আমার কাছে সব কপি আছে, তারা যে কোনো সময় আসে আমার বাসায় আসে, তার সাথে এক কাপ কফিও তাদের আমি দেখে যেতে পারে। ঠিক আছে, এই জন্য অভিনন্দন যে আমি যখন এই শহরে এসেছি, আমি এসেই খোঁজ করেছি যে এখানে বাংলা এথনিক মিডিয়ার সেই ইতিহাসটা। এটা খুব ভালো লাগলো যে আপনার হাতে প্রথম এখানে বাংলা পত্রিকা সাপ্তাহিক যাত্রা শুরু করেছিল। আচ্ছা, আমি পরে যে প্রশ্নটা আসতে চাই সেটা হলো যে আপনি যেমন আমেরিকান সমকালীন কবিদের কবিতা বাংলায় অনুবাদ করছেন, তো আপনার কি এরকম কোনো প্ল্যান আছে যে বাঙালি কবির কবিতা, আমাদের জীবনানন্দ বা রবীন্দ্রনাথ বা নজরুল, তাদের কবিতা ইংরেজিতে অনুবাদ করার কোনো পরিকল্পনা কি আপনার আছে, বিশ্ব দরবারে তাদেরকে ইন্ট্রোডিউস করবার জন্য? একটা জিনিস খুব আপনারা বলি, জিনিসটা খুব কমপ্লিকেটেড, আমি বুঝাইতেও পারবো কিনা সেটাও জানি না, তবে বলি যে বাংলা থেকে যখন ইংরেজি কবিতা আমরা করব, আমাদের রিডার কি হবে? বিদেশিরা, আমেরিকান হোক, ব্রিটিশ হোক, ইউরোপিয়ান হোক, আমাদের টার্গেট তো ওরাই, কিংবা অন্য ভাষার কবি, ল্যাটিন আমেরিকার কবি। প্রথম যে জিনিসটা আমার কাছে, যে জীবনযাপন, আমাদের জীবনযাপন আর ওদের জীবনযাপন একরকম না। আমরা কেউ যদি পায়, আমরা যেমন ইলিশ মাছ, ভাত, ডাল হাত দিয়ে খাই, এই খাওয়াটা আমাদের বাংলা কবিতায়ও ওইভাবেই আসে। এই জিনিসটা করে আমরা ওদেরকে আকৃষ্ট করতে পারবো বলে আমার মনে হয়। আমি বুঝেছি যে এখানে একটা সাংস্কৃতিক বিভাজনের ব্যাপার থেকে যাবে, কালচারাল ব্যাপারটা খুব আছে। তবে দুটা জায়গায়, যেমন আপনি যদি লোক বলতেই পারে রবীন্দ্রনাথ তো করেছে, রবীন্দ্রনাথের কবিতাগুলো কিন্তু সামাজিক জীবনের কবিতা না, এগুলা সব মিস্টিক্যাল কবিতা ছিল, বেশিরভাগই আধ্যাত্মিক একটা জগতে উনি লিখছেন। দুইটা জায়গা আছে, একটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ, আরেকটা হচ্ছে যে নেচার নিয়ে যদি কেউ লেখে, নেচার, নদী, পাহাড়, পর্বত, আকাশ। আমরা প্রত্যাশা করব কোন এক সময় আপনিও তা করবেন, রবীন্দ্রনাথ থেকে বা নজরুল থেকে কিংবা জীবনানন্দের নেচার থেকে। আশা রাখি। তবে আমি নিজেই কিছু ইংরেজি কবিতা লেখা শুরু করছি এখন। সেটা একটা মিক্সচার হবে এখানকার লাইফ এবং বাংলাদেশি লাইফের মিক্সচার হয়ে ইংরেজি কবিতা দাঁড়াবে। শুভকামনা থাকলো। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে আপনার কাছে একটা কবিতা শুনতে চাই। আচ্ছা।
ঠিক আছে, তো আমি এখন একটা একেবারে তো বিদেশি কবিতা পড়লাম, এখন একটা দেশি কবিতা পড়ি। দেশি কবিতা বলতেছি এই জন্য, আমার দেশের বাড়ি রংপুর, আমি 2-4টা লাইন রংপুরের। আচ্ছা আচ্ছা, তাহলে তো মিলে গেল। এই কবিতার শিরোনামটা এরকম: আমি কি সুখে আছি? জন্মাইছি গ্রামে, সন্ধ্যা হইলেই চারিদিক আন্ধার দেখিতাম। যাহারা গ্রাম গঞ্জ আর নদীকুল জাগাইয়া রাখিত, মানে পাখি সব, এত সব কিচির মিচির সূর্যাস্তের সাথে কোথায় হারায়, কোনোদিন ভাবনায় আসে নাই। পাশের বাড়ি থেকে রেডিওর গান ভেসে আসে, কি মধুর তার সুর। মনে মনে ভাবিতাম, আহা, তাহারা কি সুখে আছে। আমাদের রেডিও ছিল না, টেলিভিশন ছিল না, আমাদের ঘোড়া ছিল না, গাড়িও ছিল না। মাঝে মাঝে কাছের শহর রংপুর যাইতাম। মুই গ্রামের মানুষ, তাই ভয়ত থাকো, কি হইতে ফের কি হয়ে যায়। দেখি শহরের মানুষ কি সুন্দর করে কথা কয়, আমার কথাগুলো ওদের মতো সুন্দর হয় না। আমার জামা কাপড়ও কেমন জানি, কি যে সুন্দর সুন্দর মেয়ে মানুষ রিক্সা দিয়া যায়, কি সুন্দর সাজগোজ, কপালের টিপ, ইস কি যে সুন্দর কইরা হাসে ওরা। আমি হাঁটতে হাঁটতে দেখি বড় বড় দোকান আর কত কত জিনিস। ভাবি, আসলে দুনিয়ায় মেলা কিছু করবার আছে, দেখবার মতো জিনিসেরও অভাব নাই। মনে হয় এইরকম বড় শহরে আমার যদি বাড়ি হইতো, 2 তলা বাড়ি। বহুদিন আমি স্বপ্নে দেখিয়াছি 2 তলা বাড়ি। তারপর কি হইতে যে কি হইয়া গেল। রংপুর শহর পার হইয়া বড় শহর ঢাকার উপর দিয়া আসিয়াছি আরো বড় শহরে। ইহার উঁচা উঁচা দালান দেখিতে মাথার টুপি খসিয়া পড়ে। এ শহর আলোয় আলোয় ঝলমল করে, এ শহর ঘুমায় না কখনো। আহা, কত কি যে দেখিয়াছি। তারপর কি সুখে আমিও একদিন বাঁধিলাম ঘর, দেখি সেও বিদ্যুৎ বাতির মতো সারাক্ষণ হাসিতেছে। আমার ঘরে এখন অনেকগুলা রেডিও, রঙিন টেলিভিশন, নতুন টয়োটা গাড়ি, ইটে গাঁথা 3 তলা বাড়ি। আমি কি সুখে আছি? ওপারে তাকায়া দেখি ওই সব দৃশ্য আরো সুন্দর। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ কবি শামসাল মমিন, খুব ভালো লাগলো আপনার কবিতা। এবং একজন এই মুহূর্তে একজন শুধু উপস্থাপক না, একজন শ্রোতা হিসেবে আমাদের দর্শকদের সাথে আমি যেটা অনুভব করলাম, যে একই সাথে আমেরিকান কবিতার যে অনুরণন যেমন আছে আপনার মধ্যে, বাঙালি কবির বাংলা ভাষার এবং আঞ্চলিক ভাষা রংপুরে সেই অনুরণন, আপনি প্যারালালি এত চমৎকারভাবে দুটো ভাষাকে বয়ে নিয়ে যেতে পারেন, এটাই বোধহয় আপনার বিশেষত্ব। অনেক ধন্যবাদ এবং অনেক শুভকামনা আজকে আমাদের সাথে যোগদান করবার জন্য। ভবিষ্যতে নিশ্চয়ই আবার আপনাকে আমাদের মাঝে পাবো। ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং টাইম টেলিভিশনকেও অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের যাপিত জীবন। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন, মাস্ক পরবেন, হাত ধোবেন এবং সবসময় হ্যান্ড স্যানিটাইজার ইউজ করবেন। সবার জীবন সুন্দর হোক, মঙ্গল আলোয় উদ্ভাসিত হোক সবার জীবন। আজ এ পর্যন্ত।